অঙ্গানাম ক্রমবোধকো বিধিঃ প্রয়োগ বিধিঃ, অঙ্গদের যে ক্রম বোঝায় তাকেই প্রয়োগ বিধি বলে। একটা জিনিস এখানে সহজেই বুঝতে পারা যাচ্ছে যে যখন ক্রমটা বলে দেয়া হচ্ছে যে কোন ক্রমে অনুষ্ঠানটা হবে, তাহলে কি হবে, সেইভাবেই আমাদের অনুষ্ঠানটা হবে। তার ফলে আমাদের শীঘ্রতা হবে, যে আমরা প্রয়োগ করছি বা যে অনুষ্ঠান করছি তাতে শীঘ্রতা হবে। তার জন্যই বলা হচ্ছে প্রয়োগ প্রাশুভাব বোধক বিধি প্রয়োগ বিধি অথবা অঙ্গানাম ক্রমবোধক বিধি প্রয়োগ বিধি। যদিও দুটো লক্ষণ দেওয়া হয়েছে, কিন্তু যদি দুটো লক্ষণের আমরা তাৎপর্য অনুধাবন করি তাহলে আমরা দেখব তাৎপর্যের দিক থেকে কিন্তু দুটিই সমান। যে প্রয়োগের শীঘ্রতা সম্পাদন কিসের মাধ্যমে হয়, না যেখানে ক্রমটা আমরা জানি। ওর জন্য বলা হচ্ছে প্রয়োগ প্রাসুভাব বোধক বিধি প্রয়োগ বিধি অথবা অঙ্গানাম ক্রমবোধক বিধি প্রয়োগ বিধি। তার বলা হচ্ছে বিনিয়োগ বিধিতে অঙ্গ বোঝাতে যেমন 6টি প্রমাণের কথা বলা হয়েছে, তেমনি প্রয়োগ বিধি কি বোঝায়, ক্রম বোঝায়। তেমনি ক্রম নির্ণায়ক 6টি প্রমাণও বর্তমান, অর্থাৎ প্রয়োগ বিধিতে যে ক্রম নির্ণয় করা হয় সেই ক্রম নির্ণয় করতেও সেখানে 6জন সহায়ক আছে, সেই তাকেই বলা হয় 6টি প্রমাণ। সেই 6টি প্রমাণ কি কি, না শ্রুতি, অর্থ, পাঠক্রম, স্থান, তারপরে আমরা পাবো মুখ্যক্রম, তারপরে আমরা পাবো প্রবৃত্তিক্রম, সব একে একে আসবে। তাহলে প্রথম আমরা কি প্রমাণ পাচ্ছি, না শ্রুতি। আমরা ওখানেও পেয়েছিলাম যখন বিনিয়োগ বিধি, সেখানেও সেই শ্রুতি আর এই শ্রুতির মধ্যে পার্থক্য আছে, সেখানে হচ্ছে নিরপেক্ষ রবহ শ্রুতি। আর এখানে বলা হচ্ছে ক্রমপরবচনম শ্রুতি, তার কারণ এখানে আমার কি ক্রম নির্ণয় করাই প্রয়োগ বিধির মুখ্য উদ্দেশ্য। তাহলে ক্রমপরবচনম শ্রুতি, অর্থাৎ যে জিনিসটা ক্রম বোঝায়, ক্রম বোধক যে বচন, তাকেই বলা হচ্ছে শ্রুতি। এই শ্রুতি প্রমাণের সাহায্যে আমরা কি করতে পারি, না সেই শ্রুতির সাহায্যে আমরা কিন্তু ক্রমটা নির্ণয় করতে পারি। বলা হচ্ছে শ্রুতি দুই প্রকার, কেবল ক্রমবোধক আর এবং আরেকটা হচ্ছে ক্রম বিশিষ্ট পদার্থবোধক। আবার আমি বলছি, এই যে প্রয়োগ বিধি, সেই প্রয়োগ বিধির কটা সহায়ক আমি বললাম, 6টা বললাম। তার মধ্যে প্রথম কি বলা হচ্ছে শ্রুতি। এই শ্রুতি যে প্রমাণটা এ কি করে, না ক্রমকে বোঝায়, এবং যেখানে সাক্ষাৎ বোঝা যাচ্ছে, যেমন একটা উদাহরণ দিচ্ছে দেখো, বেদম কৃত্বা বেদিম করোতি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে প্রথমে বেদ করা হবে না বেদি করা হবে, তখন সেখানে দেখো কৃত্বা এই বচনের দ্বারাই বলে দেয়া হচ্ছে যে আগে বেদ হবে তারপরে বেদি হবে। যদি বলা হয় স্নানম স্নানম কৃত্বা পূজয়তি, তার মানে স্নান করে পুজো করবে, তার মানে স্নান আগে তারপরে পূজা। তাহলে এই যে কৃত্বা ত্বা প্রত্যয় আছে, তার মানে এ পূর্বাপর ভাবটা, পূর্বাপর্য যেটা সেটা বুঝিয়ে দিচ্ছে, তাই এটা ক্রমবোধক বিধি, তাই এটা হচ্ছে প্রয়োগ বিধি। এখানে শ্রুতি প্রমাণের সাহায্যে ক্রম নির্ণয় হলো যে আগে বেদ হবে তারপরে বেদি হবে। এখানে সাক্ষাৎ তাহলে কি ক্রমটা বোঝানো হলো। আরেকটা বলা হচ্ছে ক্রম বিশিষ্ট পদার্থ বোধক, যেমন বলছে বসৎ কর্তুহু প্রথম ভক্ষঃ। এখানে বসৎ কর্তুহু প্রথম ভক্ষঃ মানে যে প্রথম ভক্ষণ কে করবে, না বসৎ কর্তা করবে। তাহলে এখানে আসলে কি বলা হচ্ছে, প্রথম ভক্ষণ কে করবে, বসৎ কর্তা করবে, এটা বোঝানো হলো। সেখানে কিন্তু সাক্ষাৎ ক্রম বোঝাচ্ছে না, এখানে কিন্তু ক্রম বিশিষ্ট পদার্থকে বোঝানো হচ্ছে। যে প্রথম ভক্ষণ এটা যে পদার্থ, সেটা কে করবে, না বসৎ কর্তা করবে। এখানে সাক্ষাৎ বলছে বেদ করে বেদি করবে, এখানে শুধুমাত্র ক্রমটা বোঝাতেই ব্যবহার হয়েছে, কিন্তু এখানে শুধু ক্রম নয়, ক্রমের সঙ্গে অন্য জিনিসেরও বিধান করা হয়েছে। যে প্রথম ভক্ষণ কার, না বসৎ কর্তুহু। প্রথমে প্রশ্ন প্রথম ভক্ষণ কে করবে, সেখানে অন্য কেউ করতে পারে, তাহলে সেখানে নির্ণয় করা হলো বসৎ কর্তা করবে। তাহলে সেখানে ভক্ষণ বসৎ কর্তা করে, সেখানে প্রথম কে করবে, না বসৎ কর্তা করবে। তাহলে ভক্ষণ কে করবে, না বসৎ কর্তা। কখন করবে, প্রথম। তাহলে প্রথম করবে এটা তো ক্রম বোঝালো, কিন্তু ভক্ষণ কে করবে, বসৎ কর্তা। তাহলে সেখানে ক্রমকেও বোঝালো, তার সঙ্গে পদার্থকেও বোঝালো। ওর জন্য এটাকে বলা হচ্ছে ক্রম বিশিষ্ট পদার্থ বোধক। আর এখানে যেমন কিন্তু অন্য কোনো বিধান করা হয়নি, এখানে শুধু বেদ আর বেদির মধ্যে কাকে আগে করবে কাকে পরে করবে এটাই বিধান ছিল। এটা শুধু কেবল ক্রমবোধক, আর এটা হচ্ছে ক্রম বিশিষ্ট পদার্থ বোধক। দুটোই শ্রুতি। আর এখানে সাক্ষাৎ যে কৃত্বা এবং প্রথম, এই দুটো শব্দের দ্বারা সাক্ষাৎ ক্রমটা আমাদের যে এটা ক্রমটা বুঝিয়ে দিয়েছে, তাই এটা কি বলা হচ্ছে, শ্রুতি বলা হচ্ছে। শ্রুতি প্রমাণের সাহায্যে আমরা কি করি, ক্রম নির্ণয় করি। দ্বিতীয় প্রমাণ আসছে আমাদের यत्र प्रयोजन वशेन क्रम निर्णयः सह अर्थक्रमः। বলে यत्र प्रयोजन वशेन, যেখানে প্রয়োজন অনুসারে ক্রমের নির্ণয় করা হয়
তাকে অর্থক্রম বলা হয়। উদাহরণ দিলে আমার কাছে জলের মতো স্পষ্ট হয়ে যাবে। বলা হচ্ছে অগ্নিহোত্রম জুহোতি অবাগুম পচতি। দেখো বেদে দুটি বাক্য কথা বলা হয়েছে। একটি বলা হচ্ছে অগ্নিহোত্রম জুহোতি, দ্বিতীয় বাক্য বলা হচ্ছে অবাগুম পচতি। যদি ভালো করে আমরা খেয়াল করে দেখি তাহলে আমরা দেখি মনে করি অগ্নিহোত্র হোম করবে, তারপরে জবাগু রান্না করবে। এখানে খেয়াল করে দেখো তাহলে আগে কি করবে, অগ্নিহোত্র যাগ হোম করবে না আগে জবাগু করবে? আগে জবাগু করবে। যদিও এখানে পড়া হয়েছে অগ্নিহোত্র জুহতি আগে বলেছে, তারপরে ইয়বাগুম পচতি, তা সত্ত্বেও কাজের সময় জবাগুকেই আগে করতে হবে। তার কারণ অগ্নিহোত্র হোম করতে গেলে তাতে আমাকে আহুতি দিতে হবে। তাহলে আহুতি কি দিয়ে দেবো? জবাগু দিয়ে দেবো। তাহলে জবাগু দিয়ে আহুতি তখনই দেওয়া যাবে যখন জবাগুর পাক আগে সম্পন্ন হয়ে থাকবে। তার জন্য জবাগু অগ্নিহোত্র হোমে কাজে লাগে, তাই জবাগু পাক আগে কর্তব্য। এখানে দেখো প্রয়োজন বসে, কারণ অগ্নিহোত্র হোম যদি আমি করে নিই তাহলে কি দিয়ে করবো? জবাগু তো এখন হয়নি, তাই প্রয়োজন বশত যদিও পাঠ অনুসারে আমরা জবাগুম পদ্ধতি পরে পাচ্ছি, তবুও প্রয়োজন অনুসারে আগে জবাগু পাক করতে হবে, তারপরে অগ্নিহোত্র হোম করতে হবে। কারণ যেমন অর্থ প্রমাণ একটা আছে, তেমন পাঠক্রম প্রমাণও একটা আছে। পাঠক্রম মানে যেই ক্রমে পড়া হয়েছে সেই ক্রমেই কাজ হয়। এখানে দেখো আমি যদি পাঠক্রমে কাজ করতাম তাহলে প্রথমে কার কথা বলা হয়েছে? অগ্নিহোত্রম জুহোতি। তারপরে কার কথা বলা হয়েছে? ইয়বাগুম পচতি। তাহলে যেই ক্রমে পড়া হয়েছে তাহলে তো আগে অগ্নিহোত্র হোম করতে হতো, তারপরে জবাগুর পাক করতে হতো। কিন্তু এখানে দেখা গেল পাঠক্রমকে অনুসরণ না করে অর্থ অনুসারে কি করা হয়েছে? জবাগু পাককেই আগে করা হয়। তাহলে এখানে প্রশ্ন হতে পারে, স্যার অর্থও একটা প্রমাণ, পাঠক্রমও একটা প্রমাণ, তাহলে অর্থ অনুসারে জবাগু পাকি আগে কেন হবে? পাঠ অনুসারে তো এটাও হতে পারতো। এখানে নিয়ম হচ্ছে যে এখানে পূর্ব পূর্ব বিধি বলবান হয়, মানে সব থেকে পূর্ব যে বিধি বলা হয়েছে সে সব থেকে বলবান। যেমন শ্রুতি প্রমাণ সব থেকে বলবান। শ্রুতি আর অর্থের মধ্যে যদি বিরোধ হয় বা যার যার সঙ্গেই বিরোধ হোক না কেন, সেখানে শ্রুতিই বলবতী হবে। আবার অর্থের সঙ্গে পাঠক্রমের, স্থানের, মুখ্যক্রম, প্রবৃত্তিক্রম যারই বিরোধ হোক না কেন অর্থ বলবান হবে। তেমনি পাঠক্রমের সঙ্গে বাকি তিনটে যদি হয় সেখানে পাঠক্রম বলবান হবে। আগেও যে বিনিয়োগ প্রমাণ ছিল ওখানেও যে আমরা প্রমাণের কথাগুলো বলেছি, সেখানেও কিন্তু পূর্ববর্তী যে প্রমাণ সেটাই সব থেকে বলবান হয়, পরবর্তী প্রমাণগুলো ক্রমশ দুর্বল হয়। তাহলে এখানে বলা আছে তাহলে পাঠক্রমের সঙ্গে যদি অর্থক্রমের যদি বিরোধ হয় তাহলে সেখানে কাকে অবলম্বন করবো? আমরা অর্থকে অবলম্বন, কারণ অর্থ পাঠক্রমের থেকে বলবান। তার জন্য এখানে যদিও পাঠক্রম অনুসারে অগ্নিহোত্রম জুহতি আগে পাচ্ছিল, তবু অর্থ প্রমাণ অনুসারে এখানে কে আগে হবে? জবাগুই আগে হবে। কারণ জবাগু যতক্ষণ না রান্না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জবাগু সিদ্ধ হবে না। সম্পূর্ণ জবাগু না থাকলে তাহলে কি দিয়ে আমি হোম করবো? তার জন্য অর্থ বসে, প্রয়োজন বসে আগে জবাগু পাক হয়ে যায়। পাঠক্রম, পাঠক্রম মানে আমি একটু আগেই বললাম যে ক্রমে পাঠ করা হয়, যে পদার্থ বোধক বাক্যানাম ইহ ক্রমঃ, অর্থাৎ পদার্থ বোঝানোর জন্য, মানে যেটা অনুষ্ঠান করতে হবে সেখানে যে যে পদার্থগুলো লাগে সেখানে বোঝানোর জন্য যে ক্রমে বাক্যগুলো পড়া হয়েছে সেটাই হচ্ছে পাঠক্রম। অর্থাৎ যে ক্রমে বলা হয়েছে সেই ক্রমেই অনুষ্ঠান হবে, তাকে কি বলা হয়? পাঠক্রম। মানে পাঠ অনুসারে যেখানে ক্রম নির্ণয় করা হয়। এখানে বলছে দেখো, অনুষ্ঠেয় পদার্থের বোধক বাক্যগুলি যে ক্রমে পঠিত হয়েছে তাকে পাঠক্রম বলে। অর্থাৎ যে ক্রমে পাঠ সেই ক্রমে অর্থবোধ আর সেই ক্রমেই অনুষ্ঠান। এটি দুই প্রকার। কেন দুই প্রকার? কারণ এখানে দুটো অংশ আছে, একটা মন্ত্র আর একটা ব্রাহ্মণ। আমরা জানি মন্ত্র ব্রাহ্মণয়োর বেদনামধেয়ম, তাহলে মন্ত্র পাঠ আছে আর ব্রাহ্মণ পাঠ আছে। সেখানে বলা হচ্ছে আগ্নেয় এবং অগ্নিশমীয় যাগ, তার মানে হচ্ছে যেগুলো মূল যাগ যেগুলো সেগুলো মন্ত্রপাঠ অনুসারে হয়, আর যেগুলো প্রয়াগ অর্থাৎ তার অঙ্গভূত যে সমস্ত যাগ সেগুলো কোথায় বর্ণনা আছে? ব্রাহ্মণে, তাই সেখানে ব্রাহ্মণ পাঠ অনুসারে হয়। বলে আগ্নেয় ও অগ্নিশমীয় যাগের যে ক্রম তা মন্ত্রপাঠ অনুসারে হয়, আর সমিধো যজতি তনুনপাতম যজতি ইত্যাদি প্রয়াগ যাগের যে ক্রম তা ব্রাহ্মণ পাঠ অনুসারে হয়। তার কারণ মূল যে যাগ, প্রকৃতি যাগ যেগুলো আছে তার কোথায় বলা আছে ব্যাখ্যা? মন্ত্রপাঠেই বলা আছে। সেগুলো আরো কি কি সাহায্য করবে? কারণ দর্শপূর্ণমাস যাগ করা হচ্ছে, দর্শপূর্ণমাস যাগ আসলে কি? পাঁচটা প্রয়াজে তার সমষ্টিতে দর্শপূর্ণমাস যাগ। তাহলে সেখানে দর্শপূর্ণমাস যাগে যেটা প্রধান দেবতা তার সম্বন্ধে ওখানে বলা আছে, কিন্তু এই যে পাঁচটা প্রয়াজ বলা হলো সেই পাঁচটা প্রয়াজ সম্বন্ধে ডিটেলসে কোথায় বলা আছে? ব্রাহ্মণ। তাই ওই মূল যাগ যেটা সেটা কার অনুসারে হবে? মন্ত্রপাঠ অনুসারে হবে। কিন্তু এই যে প্রয়াজ গুলো যেগুলো আছে ছোট ছোট যে যাগ গুলো সেগুলো কার অনুসারে হবে? না সেগুলো কিন্তু ব্রাহ্মণ পাঠ অনুসারে হবে। তার কারণ তাদের বিবরণ কোথায় দেওয়া আছে? ব্রাহ্মণে দেওয়া আছে। তাহলে পাঠ মানে যে ক্রমে পড়া হয়েছে সেই ক্রমেই যদি অনুষ্ঠানে নির্ণয় করা হয় তাকে বলা হয় পাঠক্রম। 4 নম্বরে কি আসছে? স্থানম। 4 নম্বরে আসছে স্থানম।
স্থান কাকে বলে? স্থানম নাম উপস্থিতি, স্থানম নাম উপস্থিতি, অর্থাৎ যেই ক্রমে উপস্থিতি হয়। এখন বলা যাবে যে স্যার পাঠ্যক্রমের ক্ষেত্রেও তো যা যেই ক্রমে পড়া হয় একই, একই নয়, একটু আলাদা আছে। কি আলাদা দেখেন, বলছে দেখো এই প্রমাণ অনুসারে শ্রবণীয় যাগ প্রথমে হয়। মানে ভালো করে দেখো এখানে কতকগুলো যাগের কথা বলা হচ্ছে, সেই মানে যে যাগের যে কতকগুলো যেমন অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানগুলো কখন হবে সেখানে বলা হচ্ছে জ্যোতিষ্ঠম যাগ যে হয় সেই জ্যোতিষ্ঠম যাগের ক্ষেত্রে শ্রবণীয় যাগ প্রথমে হয়, তারপরে অগ্নিশমীয় যাগ ও উপবাসত্থ দিনে হয়, আর শ্রবণীয় যাগ সুত্যাকালে অর্থাৎ পঞ্চম দিনে হয়, আবার অনুবন্ধ যাগ অন্তে অর্থাৎ ক্রতুর শেষে অর্থাৎ পঞ্চম দিনে হয়। ভালো করে দেখো জ্যোতিষ্ঠম যাগে অগ্নিশমীয় যাগ কোন দিনে হয়? ঔপবাসত্থ দিনে, উপবাসত্থ দিনে মানে চতুর্থ দিন। শ্রবণীয় যাগ, শ্রবণীয় যাগ কোন দিনে হচ্ছে? সুত্যাকালে হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে? আনুবন্ধ যাগ, আনুবন্ধ যাগ অন্তে অর্থাৎ ক্রতুর শেষে মানে পঞ্চম দিনে হয়। এবার একটা জাগ আছে যেটাকে বিকৃতি যাগ বলা হয়, সে বিকৃতি যাগ কি যাগ না সাধ্যাস্ক যাগ বলে একটা জাগ আছে বিকৃতি যাগ। আমাদের নিয়ম হচ্ছে যে বিকৃতি যাগ কার অনুসারে হবে? প্রকৃতি অনুসারে বিকৃতি যাগ হয়। সাধ্যাস্ক যে বিকৃতি যাগ সেটা আবার একটা দিনেই হয়। মানে ভালো করে দেখো আগে যে প্রকৃতি যাগের কথা বললো সেখানে তিনটে জায়গার আমরা নাম পেলাম, একটা হচ্ছে অগ্নিশমীয়, একটা হচ্ছে শ্রবণীয়, আর একটা হচ্ছে আনুবন্ধ। এখানে অগ্নিশমীয়, শ্রবণীয় আর অনুবন্ধ আবার দেখতে পেলাম চতুর্থ এবং ক্রমশ পঞ্চম দিনে হলো। তাহলে সেইখানে সাধ্যাস্ক যাগ কিন্তু একটা দিনেই হয়। তাহলে এখন কোন ক্রমে হবে? তাহলে বলছে তাই একই রূপে পশু যাগগুলি অনুষ্ঠিত হওয়া উচিত। তাহলে প্রকৃতি অনুসারে বিকৃতি হয়, তাই সেখানেও কি হবে? পশু যাগগুলি কোন ক্রমে হবে? যেমন এখানে বলা আছে অগ্নিশমীয় উপপসত্ত দিনে, শ্রবণীয় সত্যাকালে মানে পঞ্চম দিনে, আর আনুবন্ধ পঞ্চম দিনে। কিন্তু এখানে কি বলা হচ্ছে সাধ্যাস্ক যাগে, সাধ্যাস্ক যে বিকৃত যাগ আছে সেই বিকৃত যাগে একটি বাক্য আছে। কি বাক্য আছে? সহ পশুন আলভেত, সহ পশুন আলভেত, এই বচন অনুসারে একসঙ্গে পশু যাগগুলি হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাই এখন প্রথম প্রশ্ন কোন দিনে হবে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি কোন দিনে হবে? সেখানে নির্ণয় করা হয় যে সুত্যাকালে হবে। কোন কালে হবে? সুত্যাকালে। সুত্যাকাল শব্দের কি অর্থ আমরা একটু আগেই বললাম। সুত্যাকালের দেখো এখানে অর্থ দেওয়া ছিল যে পঞ্চম দিন। এখানে বলা হয়েছিল যে তোমার শ্রবণীয় যাগ সুত্যাকালে অর্থাৎ পঞ্চম দিনে হবে। তখন বলা হচ্ছে সেখানে নির্ণয় করা হয় যে সুত্যাকালে হয়, কারণ ঔপবাসত্থে করলে শ্রবণীয়কে একটি স্থান এবং আনুবন্ধকে দুটি স্থান অতিক্রম করতে হয়। ভালো করে খেয়াল করে দেখো ক্রমটা খেয়াল করবে। সেখানে হচ্ছে প্রথমে হয় আগ্নিশমীয় যাগ, অগ্নিশমীয় যাগের পরে হয় শ্রবণীয় যাগ, তারপরে হয় আনুবন্ধ যাগ। তাহলে ক্রমটা কি? প্রথমে অগ্নিশমীয়, তারপরে শ্রবণীয়, তারপরে আনুবন্ধ। এরপরে আমি যদি বলি অগ্নিশমীয় প্রথমে হয়, তারপরে শ্রবণীয় হয়, তারপরে কি হয়? আনুবন্ধ হয়। আমি যদি বলি অগ্নিশমীয় যে যাগ সেই সময় যদি করব বলি তাহলে কি করতে হবে? শ্রবণীয় যাগ দ্বিতীয়তে হচ্ছিল, সে প্রথমে আসলো, মানে একটা স্থান তাকে ছাড়তে হবে। আনুবন্ধ যাগ যে ছিল তাকে দুটো স্থান, সে নিজের স্থান তো ছাড়লোই, কারণ একসঙ্গে এখন তো একসঙ্গে হবে, এখন তো আলাদা আলাদা হবে না। আনুবন্ধ যাগ নিজের স্থান ছাড়লো, তার আগের শ্রবণীয়কে অতিক্রম করলো, তারপরে অগ্নিশমীয়তে আসলো। তাহলে একে দুটো স্থান চেঞ্জ করতে হচ্ছে। সেখানে বলছে দেখো উপবাসার্থে করলে, উপবাস চতুর্থ দিন যেটা বলা হচ্ছে মানে প্রথম স্থানে যদি করা হয় সেখানে করলে কি হবে না, সেখানে করলে বলা হচ্ছে যে উপবাসার্থে করলে শ্রবণীয়কে একটি স্থান, শ্রবণীয় মানে দ্বিতীয় যেটা আছে তাকে একটি স্থান এগিয়ে আসতে হচ্ছে। আনুবন্ধকে দুটি স্থান, আনুবন্ধ নিজের স্থান এবং শ্রবণীয়কে অতিক্রম করতে, আনুবন্ধকে দুটি স্থান অতিক্রম করতে হয়। আনুবন্ধেও তাই, কিন্তু শ্রবণীয় দেশে করলে, কিন্তু যদি দেখো দুটোর মাঝে যদি আমি করি অগ্নিশমীয়, শ্রবণীয় আনুবন্ধ, শ্রবণীয় জায়গায় যদি করি তাহলে শ্রবণীয় যে জায়গায় হচ্ছিল সে জায়গাতেই হচ্ছে, তার কোনো স্থান পরিবর্তন করতে হচ্ছে না। অগ্নিশমীয় ওই দিক থেকে একটা এগিয়ে আসবে আর আনুবন্ধ একদিন পিছিয়ে আসবে, তাহলে কিন্তু আমাকে স্থান পরিবর্তন কম করতে হচ্ছে। যদি আমি অগ্নিশমীয় যাগের যে সময় উপবাসত্থ যে মানে প্রথম সেখানে যদি আমি করতাম
তাহলে অগ্নিশমীয় তো নিজের জায়গায় হতো, কিন্তু শবনীয় জায়গায় একটা যা স্থান পরিবর্তন করতে হতো, আনুবন্ধকে দুটো স্থান পরিবর্তন করতে হতো। কিন্তু যদি আমি বলি শবনীয় স্থানে হবে, অর্থাৎ সূত্রাকালে হবে, তাহলে শবনীয় যাগ যে কালে হচ্ছিল সে কালেই হবে, তাকে স্থান পরিবর্তন করতে হচ্ছে না। উপরন্তু অগ্নিশমীয়কে শুধু একটা এগোতে হচ্ছে, আনুবন্ধকে একটা পিছোতে হচ্ছে, তাহলেই আমার মিটে যাচ্ছে। আগে ছিল একটা আর দুটো, এখন একটা একটা। তাই সেখানে স্থান প্রমাণ অনুসারে আমরা কোন দিন করি না, শবনীয় যাগের দিনেই, অর্থাৎ মাঝেই আমরা করব। তাহলে কি করলো, একটা এগিয়ে এলো, একজন পিছিয়ে এলো, ওর জন্য বলা হচ্ছে কিন্তু শবনীয় দেশে করলে অগ্নিশমীয়কেও একটি স্থান, আনুবন্ধকেও একটি স্থান। দ্বিতীয় প্রশ্ন, শবনীয় দেশে হলেও অগ্নিশমীয়, শবনীয়, আনুবন্ধ এই তিনটির মধ্যে কোনটি আগে হবে? সেখানে স্থান প্রমাণ অনুসারে শবনীয় প্রথম উপস্থিত হয়, তাই শবনীয়ই প্রথম অনুষ্ঠেয়। কারণ প্রকৃতি যাকে বলা আছে আশ্বিনম গ্রহম গৃহীত্বা ত্রিবিতা ইউপম পরিবীয় আগ্নেয়ম শবনীয়ম পশুম উপাকরোতি। তার কারণ এই শবনীয় যে যাগ, সেই যাগের কোথায় আগে বলা হয়েছে। যদিও এই শবনীয় যাগ দিনে হয়, পঞ্চম দিনে হয়, কিন্তু সেই শবনীয় যাগের পাঠ কোথায় আছে, আগে আছে, শুরুতে আছে। তারপরে অগ্নিশমী এবং আনুবন্ধের কথা বলা আছে, তাই প্রথমে কি হবে, শবনীয় যাগ হবে। তাহলে প্রথম হলো কোন স্থানে হবে, অগ্নিশমীয় স্থানে হবে, শবনীয়তে হবে, আনুবন্ধতে হবে। সেখানে যদি অগ্নিশমীয় বলি তাহলে সমস্যা আছে, তাই শবনীয় স্থানে করলাম, স্থানটা নির্ণয় হলো। এখন প্রশ্ন কোন ক্রমে হবে, কারণ এর উদ্দেশ্য কি ক্রম নির্ণয় করা। তাহলে কোন ক্রমে হবে, আগে অগ্নিশমীয়, তারপরে শবনীয়, তারপরে অনুবন্ধ? বোঝে না, আগে শবনীয় হবে। কেন শবনীয় হবে, তার কারণ বলছে যে প্রকৃতি যাগ যে আছে সেখানে প্রথম উপস্থিত কে হয় না, শবনীয় হয়, কারণ তারই প্রথম পাঠ আছে। ওই জন্য আশ্বিনম গ্রহম গৃহীত্বা ত্রিবিতা ইউপম পরিবীয় আগ্নেয়ম শবনীয়ম পশুপাকরোতি, এই বচনের দ্বারা আশ্বিন গ্রহণের অনন্তর শবনীয় পশুযাগ বিহিত হয়েছে। তাই বিকৃতি যাগেও শবনীয়ই প্রথম অনুষ্ঠেয়, তারপর অগ্নিশমীয়, অন্তে আনুবন্ধ। তাই সেই আমরা এখানে কোন প্রমাণের দ্বারা নির্ণয় করলাম, এটা স্থান প্রমাণের দ্বারা নির্ণয় করলাম। তারপরে আমাদের কি আসছে, তারপরে আমাদের আসছে মুখ্য ক্রম। মুখ্য ক্রম, এই কথাটার দ্বারাই আমরা ক্রমটা বুঝে যাচ্ছি। দুটো, একটা হচ্ছে প্রধান আর একটা হচ্ছে অপ্রধান, যাকে বলা হয় অঙ্গ। যাকে বলা হয় কি অঙ্গ, তার মানে দুটো জাগ, একটা হচ্ছে প্রধান জাগ আর একটা অঙ্গ জাগ। প্রধান জাগে সবসময় কি করা হয়, প্রধান জাগে সমস্ত কিছু নির্দেশ থাকে, আর অঙ্গ জাগ যেখানে আছে সেখানে কিন্তু কোনো ক্রমের নির্দেশ থাকে না, কোন ক্রমে করবে না করবে সেটা কোন জাগে থাকে, প্রধান জাগে। তাই প্রধান জাগ যে ক্রমে হয়েছে সেই ক্রমে অঙ্গ জাগ হবে, এই যে ক্রম নির্ধারণ তাকেই বলা হয় মুখ্য ক্রম। কি বলা আছে দেখো, প্রধান ক্রমে, অর্থাৎ প্রধান জাগের ক্রমে, ইহা অঙ্গানাম ক্রম, অঙ্গদেরও সেই ক্রমে যে অনুষ্ঠান, সেই ক্রমটাকেই বলা হচ্ছে মুখ্য ক্রম। উদাহরণ নিয়ে নেব, ওই যে দর্শপূর্ণ মাস প্রকরণে আগ্নেয় জাগ ও ঐন্দ্র জাগ। তাহলে দর্শপূর্ণ মাস জাগ, সেখানে দুটো প্রধান জাগ কি, আগ্নেয় জাগ এবং ঐন্দ্র জাগ। এই দুটি প্রধান কর্ম বিহিত হয়েছে, বেশ, প্রধান কর্ম বিধান হলো আগ্নেয় এবং ঐন্দ্র। আগ্নেয় জাগের হবি হলো পুরোডাস, আর ঐন্দ্র জাগের হবি হলো দধি। আগ্নেয় জাগ বলতে যার দেবতা অগ্নি তাকে আগ্নেয় জাগ, আর যার দেবতা ইন্দ্র তাকে বলা হচ্ছে ঐন্দ্র। তাহলে আগ্নেয় জাগের হবি কি বলা হলো, পুরোডাস, আর ঐন্দ্র জাগের কি বলা হলো, ঐন্দ্র জাগের বলা হলো দধি। বেশ, তারপরে কি বলা হচ্ছে, তার বলা হচ্ছে আগ্নেয় ও ঐন্দ্র জাগের ক্রম যাজ্ঞা ও পুরনুবাক্যার দ্বারা বিহিত। আমি একটু আগেই বললাম, যেটা যেখানে প্রধান জাগ হয় সেখানে কোন ক্রমে হবে সেই ক্রম বোঝানোর জন্য সাক্ষাৎ কিন্তু বাক্য পাওয়া যায়। সেখানে ওই জন্য বলছে আগ্নেয় এবং ঐন্দ্র যে প্রধান কর্ম বা প্রধান যে জাগ, সেখানে কোন ক্রমে হবে তার জন্য বাক্য আছে, সে যাজ্ঞা বাক্য বা পুরানুবাক্য আছে, তার দ্বারা বিহিত হয়েছে। এখানে কি বলা হয়েছে, প্রয়াজ শেষেন হবিংসি অভিঘারয়তি, অর্থাৎ কি বলছে, প্রয়াজানুষ্ঠানের পর অবশিষ্ট হবির অভিগারণ বিহিত হয়েছে। ওই যখন তোমার প্রয়াজ শেষ হয়ে গেল, প্রয়াজ দিয়েই তো যাগ হয়, কারণ প্রধান যে যাগ হয় সেগুলো প্রয়াজ, কতকগুলো প্রয়াজের সমষ্টি হচ্ছে একটা যাগ। যখন আমার প্রয়াজ গুলো শেষ হয়ে গেল, তখন আমার কি থাকছে, দেখা যাচ্ছে কতকটা হবি অবশিষ্ট রয়ে গেছে। তাহলে আমি কটা জাগ বলেছিলাম, দুটো জায়গা, একটা আগ্নেয় জাগ আর একটা হচ্ছে ঐন্দ্র জাগ। আগ্নেয় জাগে কি দেওয়া হয়, পুরোটাস। ঐন্দ্র জাগে কি দেওয়া হয়, যে দধি। দেখা গেল জাগ যখন শেষ হয়ে গেল আমার প্রয়াজ গুলো,
তখন আমার কিছুটা হবি এখন অতিরিক্ত আছে। তাহলে এখন কিভাবে অভিঘারণ হবে? আগে পুরোডাসের অভিঘারণ হবে না আগে দধির অভিঘারণ হবে? সেখানে বলা হচ্ছে দর্শ জাগে আগ্নেয় পুরোডাস ও ঐন্দ্র হবি হলো দ্রব্য। ঠিক আছে, দর্শ জাগে আগ্নেয় হচ্ছে পুরোডাস আর ঐন্দ্র হবি দধি। এখন সংখ্যা অভিঘারণের ক্রম কি হবে? তখন বলছে মুখ্য ক্রমানুসারেই হবে, কারণ এখানে ভালো করে দেখো যে প্রধান কর্ম হয়েছিল সেখানে আগ্নেয় যাগের হবে কি পুরোডাস আর ঐন্দ্র যাগের হবে কি দধি। তাহলে এখানে কোন ক্রমে বিধান হয়েছিল? যাগের আগ্নেয়র পুরোডাস আর ঐন্দ্রের দধি। তাহলে এখানেও বলছে আগে পুরোডাসের অভিঘারণ হবে অনন্তর দধি। তাহলে এই মুখ্য ক্রমে যা বলা হয়েছিল অবশিষ্ট যে পড়ে রয়েছে তার কিন্তু সেই ক্রমেই হবে। তার জন্য প্রধান ক্রমেণ ইহ অঙ্গানাম ক্রমঃ, অঙ্গ যে যাগ তার যে ক্রম তাকে কি বলা হচ্ছে মুখ্য ক্রমের জন্য কিন্তু কোনো নতুন বাক্য নেই, কিন্তু ওই প্রধানের যে বাক্য আছে তার সেই ক্রম যেখানে নির্ণয় হয়েছে সেই ক্রমকে অনুসরণ করাকে কি বলা হচ্ছে মুখ্য ক্রম। তারপরে কি আসছে? তারপরে আসছে প্রবৃত্তি ক্রম। মুখ্য ক্রমের সঙ্গে প্রবৃত্তি ক্রমের একটু সামঞ্জস্য আছে। সামঞ্জস্য এই কারণেই যে এখানেও আগে যেমন বলা হয়েছিল যে ক্রমে হয়েছিল সেই ক্রমেই হবে, এখানেও তাই বলে কিন্তু একটু অন্যভাবে বলে, কিন্তু একটু অন্যভাবে। কিভাবে বলা হচ্ছে? সহ প্রयुज्यमानेषु প্রধানেষু সন্নিপাতীনাম অঙ্গানাম আবৃত্তিয়া অনুষ্ঠানে কর্তব্যैः দ্বিতীয়াদি পদার্থানাম প্রথমানুষ্ঠিত পদার্থক্রমাদিয়ः ক্রমঃ সহ প্রবৃত্তি ক্রম। ভালো করে দেখো, প্রধান যাগ যেই ক্রমে হয় অঙ্গ যাগও সেই ক্রমে হয়, এটা কে বুঝিয়ে দিয়েছে? এটা হচ্ছে মুখ্য ক্রম বুঝিয়ে দিয়েছে। এখন অঙ্গতে ধরে নাও, অঙ্গতে আমার কটা অনুষ্ঠান আছে? অঙ্গতে আমি ধরে নিলাম আমার সেখানে 20টা অনুষ্ঠান আছে, যদিও 17টা আছে, আমি ধরলাম কটা? 20টা। এখন 20টা অনুষ্ঠান আছে কোথায়? অঙ্গতে। এখন ধরে নাও একটা জাগে 20টা পশুর বলি হবে। একটা যে অঙ্গ জাগ তাতে কটা পশুর বলি হবে? 20টা পশুর বলি হবে। তাহলে এখন প্রথমে 20টা পশু আছে, সেই যে ওখানে যে বলা আছে আমার যে প্রথম যে অঙ্গ সেটা আমি কার অনুসারে করেছি? সেটা আমি করেছি প্রধানের অনুসারে। এখন অঙ্গের মধ্যে সেইখানে যে কাজগুলো করা হবে সেগুলো কিভাবে করা হবে? বলছে যে ক্রমে অঙ্গের অনুষ্ঠান শুরু করা হয়, মানে অঙ্গের অনুষ্ঠান বলতে প্রথম যে অঙ্গ জাগটা যে ক্রমে শুরু করা হলো ঠিক সেই ক্রমেই অন্য অঙ্গগুলিরও অনুষ্ঠান করাকে বলে প্রবৃত্তি ক্রম। সেই ক্রমে যেই ক্রমে করা হচ্ছে কিরকম বলা হচ্ছে, একটা জাগ হচ্ছে প্রাজাপত্য জাগ। কি জাগ? প্রাজাপত্য জাগ। যখন পশু বলি দেওয়া হয়, দেওয়ার আগে কিছু নিয়ম আছে। বলা হচ্ছে পশু জাগে পশুকে উপাকরণ করা হয়, নিয়োজন করা হয়, তারপরে ঘৃত লেপন করা হয়, তারপরে আরো কাজ আছে। তাহলে এখন দেখা যায় এখানে আপাতত আমি 3টে কাজ উদাহরণ দিই, একটা হচ্ছে উপাকরণ, একটা হচ্ছে নিয়োজন, আর একটা হচ্ছে ঘৃত লেপন। এখন প্রাজাপত্য জাগে কটা পশুর বলি দেওয়া হবে? 17টা পশুর বলি দেওয়া হবে। তাহলে এখন প্রত্যেকটি পশুর উদ্দেশ্যে ভালো করে দেখো, উপাকরণ করার পরে যখন নিয়োজন করা হবে তখন যে ক্রমে উপাকরণ হয়েছিল সেই ক্রমেই করতে হবে। তার মানে হচ্ছে যে একটা প্রধান অঙ্গে বা প্রধান জাগে যেই ক্রম আমরা অনুসরণ করেছি সেই ক্রম আমরা কার ক্ষেত্রে করব? অঙ্গ জাগের ক্ষেত্রে করব। এইটা কে বোঝালো? এটা বোঝালো মুখ্য ক্রম। এরপরে যেখানে অঙ্গজাগ হচ্ছে সেখানে আবার কি হচ্ছে? অঙ্গজাগের মধ্যে আমাকে যদি 17টা পশু বলি দিতে হয়, তাহলে 17টা পশুর জন্য বলির জন্য আমায় কি করতে হবে? সে 17টা পশুকে আমাকে তৈরি করতে হবে। তার জন্য আমাকে কতকগুলো কাজ বলেছে, কি বলেছে? উপাকরণ, নিয়োজন এবং ঘৃতলেপন। তাহলে ধরা হলো একটা পশুকে প্রথমে পেলাম, তাহলে তাকে আগে উপাকরণ করে দিলাম, তাকে নিয়োজন করে দিলাম, তাকে ঘৃতলেপন করে দিলাম, পুরো রেডি করে দিলাম, এরকম কি হবে? বলছে না, এরকম নয়। কি করতে হবে? প্রথমে যদি আমি উপকরণ শুরু করি তাহলে আমি প্রথমে একটা পশুকে করলাম, তারপরে দ্বিতীয় পশুকে, তারপরে তৃতীয় পশুকে, তারপরে চতুর্থ, এই ক্রমে আমার 17 পর্যন্ত সপ্তদশ পশু পর্যন্ত আমার যাবে। ওইখানে যাবার পরে আমাকে তারপরে আমি দ্বিতীয় কর্ম শুরু করব, নিয়োজন। এই যে নিয়োজন করব সেটা কোন ক্রমে করব? তার জন্য প্রবৃত্তি ক্রম। তখন বলছে নিয়োজন তুমি যে ক্রমে উপাকরণ করেছো সেই ক্রমেই, অর্থাৎ প্রথম যাকে তুমি উপাকরণ করেছিলে
তাকে প্রথম নিয়োজন করবে, দ্বিতীয় উপাকরণ যাকে করেছিল তাকেই দ্বিতীয় নিয়োজন করবে, তাকেই তৃতীয়, তাকেই চলতে থাকবে। তেমনই ঘৃত লেপন, যাকে তুমি প্রথমে নিয়োজন করেছিলে তাকেই প্রথম ঘৃত লেপন, তারপরে দ্বিতীয়কে, তারপরে তৃতীয়কে, এই ক্রমে চলো। তাই অঙ্গের মধ্যে যে অনুষ্ঠানটা হবে তার ক্রম যে বোঝায় সেই বিধিকে বলা হয় প্রবৃত্তি ক্রম। আর মুখ্য ক্রম কাকে বলা হয়েছিল না প্রধানের সঙ্গে অঙ্গের যেটা সেটা, আর এটা অঙ্গের মধ্যেই যে ক্রমটা ঠিক করে সেই বিধিকে বলা হচ্ছে বা সেই প্রমাণকে বলা হচ্ছে প্রবৃত্তি ক্রম। এইভাবে আমরা 6টা প্রমাণ পেলাম। কি কি পেলাম? শ্রুতি পেলাম, তারপরে আমরা কি পেলাম? অর্থ পেলাম, তারপরে আমরা কি পেলাম? পাঠক্রম পেলাম, তারপরে আমরা স্থান পেলাম, তারপরে মুখ্য ক্রম পেলাম, তারপরে প্রবৃত্তি ক্রম পেলাম। এইভাবে আমাদের 6টা প্রমাণ শেষ হলো।